ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কেবিনে বসে আছে আকাশ। এমন সময় আকাশের কেবিনের ভিতরে প্রবেশ করলো পিয়ন। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমাকে স্যার ডাকতেছে, বলতেছে যে এক্ষুনি ওনার কেবিনে যাওয়ার জন্য। জরুরি কি যেন আজ প্রয়োজন। ঠিক আছে চাচা, আপনি যান, আমি এখনই যাইতেছি বসের কেবিনে। এই বলে আকাশ তার কেবিন থেকে চলে আসলো তার বসের কেবিনে। আকাশকে দেখে বস বলতে লাগলো, আকাশ, এই নাও, এই টাকাগুলো নিয়ে একটু আমার মেয়ের কাছে পৌঁছে দিয়ে আসো তো। আমার মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। স্যার, আমাকে না দিয়ে আপনার ড্রাইভারকে দিয়ে পাঠালে আরও বেশি ভালো হতো, কারণ আমার তো একটু কাজ ছিল, এটার জন্য বললাম। এখন কাজ করার দরকার নেই, তোমাকে যেটা বলেছি সেটা করো। তুমি টাকাগুলো নিয়ে যাও, আমি তোমাকে আমার মেয়ের ঠিকানা দিতেছি। আকাশ যেই কিছু বলতে যাবে এমন সময় তার বস আকাশের কাছে টাকা আর একটা কাগজ দিয়ে আবার বলতে লাগলো, এই নাও, এক্ষুনি যাও, আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আর সে যদি কিছু বলে করার জন্য তাহলে করে দিয়ে আসবে। ঠিক আছে স্যার। এই বলে আকাশ চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে চলে আসলো সেই জায়গায়। এসে দেখে একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে, সাথে আরো কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। আকাশ মেয়েটার কাছে গিয়ে বলতে লাগলো, আপনার নাম কি ফারিয়া? ফারিয়া পিছনে তাকিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ, আমার নাম ফারিয়া। আপনাকে কি আব্বু পাঠিয়েছে? এই নেন টাকা। আর সরি, একটু দেরি হয়ে গেছে আসতে, রিক্সাওয়ালা ভুল রাস্তায় চলে গিয়েছিল, এটার জন্য দেরি হয়েছে। ঠিক আছে, এখন আপনি যান, আমি আব্বুকে ফোন দিয়ে বলে দিতেছি আপনি টাকা আমাকে দিয়ে গেছেন। আকাশ ওইখান থেকে চলে গেল। আবার অফিসে এইদিকে ফারিয়ার বন্ধুরা বলতে লাগলো, কিরে ফারিয়া, ছেলেটা তোর আব্বুর অফিসে চাকরি করে নাকি? যেহেতু আব্বু ওনাকে পাঠাইছে তার মানে বোঝা যেতেছে সে আমাদের অফিসে চাকরি করে। কিন্তু তুই এইসব কেন আমাকে জিজ্ঞেস করতেছিস শুনি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চল আমরা এই ছেলেটাকে নিয়েই লীলা খেলা করি। মানে তুই কি বলতে চাইতেছিস আমি বুঝতেছি না, তুই একটু ভালো করে বুঝিয়ে বল। আমি বলতে চাইছি যে কাল থেকে ওই ছেলেটাকে তোর পিছনে পিছনে ঘোরাবি। তোর আব্বুকে বলবি যে ওই ছেলেটাকে তোর বডিগার্ড বানিয়ে দিতে। এরপর দেখিস আমরা কি করি ওই ছেলেটাকে নিয়ে। পারবি তো করতে, নাকি পারবি না? পারবো না কেন, অবশ্যই পারবো। আমার আব্বুকে ফোন দেওয়ার সাথে সাথে টাকা দিয়ে গেছে। আর এই ছেলের কথা যদি বলি তাকে আমি বডিগার্ড হিসাবে লাগবে, তাহলে তো আব্বু দিয়েই দিবে। তাহলে আজকে রাতে তোর আব্বু বাসায় গেলে তুই তোর আব্বুকে বলবি কাল থেকে যাতে আমরা দেখতে পাই এই ছেলেটা তোর বডিগার্ড হিসেবে সারাদিন তোর পিছু পিছু ঘুরঘুর করছে। ঠিক আছে, কালকেই দেখতে পারবি আমি তাকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাই। তাকে যদি আমি নাকে দড়ি দিয়ে না ঘুরাইছি তাহলে আমার নাম ফারিয়ানা, এই বলে দিলাম। এ বলে ফারিয়া তার বন্ধুদেরকে নিয়ে ওইখান থেকে চলে আসলো একটা বড় রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো বাসায়। অন্যদিকে আকাশ বাসে বসে আছে। এমন সময় হেল্পার এসে বলতে লাগলো, ভাই টাকা দেবেন না নাকি? সেই কখন থেকে আপনাকে ডাকতেছি, আপনার তো সারা সপ্তাহ নেই, ভাড়া কখন দেবেন? আসলে ভাই, বাড়ির ব্যাপারে একটু চিন্তা করছিলাম তো, তাই আর কি খেয়াল করি নাই। আপনি যে ডাকতেছেন, এই নেন টাকা। এই বলে আকাশ বাসের হেল্পারকে টাকা দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর আকাশের গন্তব্যস্থলে আসতেই আকাশ গাড়ি থেকে নেমে গেল। হেঁটে হেঁটে বাসে যাইতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বস কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশের বস বলতে লাগলো, আকাশ, তোমাকে কাল থেকে নতুন একটা কাজে জয়েন করতে হবে। ওইখানে তোমাকে আরও বেশি বেতন দিব। কেন স্যার, আমাকে কি আপনার কোম্পানিতে রাখবেন না নাকি? আমাকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করে দিবেন? আরে না, তোমাকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করব না। তুমি কাল থেকে আমার মেয়ের বডিগার্ড হিসেবে থাকবে, তোমাকে দ্বিগুণ বেতন দিব। সরি স্যার, আমি পারবো না আপনার মেয়ের বডিগার্ড হিসেবে থাকতে। কেন পারবে না? তোমাকে দ্বিগুণ বেতন দিব, সব কিছু করব, তারপরও কেন পারবে না তুমি থাকতে? তোমাকে অবশ্যই থাকতে হবে। আর যদি থাকতে না পারো তাহলে তোমাকে আমি আমার অফিস থেকে বের করে দিব। ঠিক আছে, বের করে দেন, তাতেও চলবে।
অন্য জায়গায় গেলে আমাকে এমনিতেই কাজে নিয়ে নিবে, কারণ আমার সব কাজেই দক্ষতা আছে, কোনো কাজে কম দক্ষতা নেই। দক্ষতা থাকলেই চলবে না, তোমাকে কাজ করতে হবে। তুমি যেখানেই যাও না কেন, আমি যদি এই অফিসের মালিককে না করি, তাহলে কি তুমি কিছু করতে পারবে? কোনো কিছুই করতে পারবে না। আমি জাস্ট বলেছি আমার মেয়ের বডিগার্ড হিসেবে থাকো, অন্য কিছু তো বলি নাই। অন্য কিছু বললেও আমি রাজি হব না, কারণ আমি আপনার মেয়েকে দেখেই বোঝা যায় আপনার মেয়ে আপনাদের কথা মতো চলে না, তার বন্ধু বান্ধবদের কথা মতো চলে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার মানে তুমি এখন সিদ্ধান্ত নিচ্ছ যে আমার মেয়ের বডিগার্ড হিসেবে থাকবে না, তাই তো? আমি আপনার মেয়ের বডিগার্ড হিসেবে থাকতে পারবো না, মানে থাকতে পারবো না। আমি আপনার কোম্পানিতে চাকরি করি, আমি আপনার মেয়ের বডিগার্ড হিসেবে থাকবো কেন? আচ্ছা, তোমাকে আমি আমার কোম্পানি থেকে বের করে দিলাম, তুমি আর আমার কোম্পানিতে চাকরি করতে পারবে না। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ তার আম্মুর সাথে কথা বলে ওইখান থেকে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো নিচে, সোফায় বসে বসে টিভি দেখতেছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, কালকে একটু আসিফাকে নিয়ে স্কুলে যাস তো, রাস্তায় নাকি কোন ছেলেগুলো তাকে বিরক্ত করে। ঠিক আছে, আমি দেখে নিব রাস্তায় কোন ছেলেগুলো বিরক্ত করে তাকে। এখন খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। আকাশ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। অন্যদিকে ফারিয়া তার আব্বুর সাথে খাবার টেবিলে বসে আছে। এমন সময় ফারিয়া বলতে লাগলো, আব্বু, ছেলেটা কি বলেছে? আমার বডিগার্ড হয়ে চাকরি করবে নাকি করবে না? সে তোর বডিগার্ড হয়ে চাকরি করবে না, এটার জন্য আমি তাকে অফিস থেকে বের করে দিয়েছি। ভালো কাজ করেছো, আর সে তো মনে হয় খুবই ভালো কাজ করে অফিসে। হ্যাঁ, আমার সকল স্টাফদের থেকে আকাশ সবচাইতে বেশি ভালো কাজ করে। তবে চিন্তা নেই, আকাশ 4 থেকে 5 দিন পর আবার আসবে, কারণ তার চাকরির বেশি প্রয়োজন। তুমি এত কনফিডেন্স নিয়ে কেন বলতেছো সে তোমার অফিসে আবার আসবে চাকরির জন্য? এমনও তো হতে পারে সে আর নাও আসতে পারে। এটা নিয়ে চিন্তা করিস না, সে আসবে, আমি 100% শিওর। এখন খাওয়া দাওয়া করে রুমে যা, আর ঠিক মতো পড়ালেখা করিস। প্রিন্সিপাল স্যার যাতে আমাকে ফোন দিয়ে তোর নামে নালিশ না করে, এই বলে দিলাম। প্রত্যেক দিন এত এত টাকা দিতেছি যাতে সব কিছু ঠিকঠাক চলে। ফারিয়া খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। অন্যদিকে আকাশ বিছানায় শুয়ে আছে আর ফেসবুকিং করতেছে, দেখতেছে কোনো জব সার্কুলার দিয়েছে নাকি। বেশ কিছুক্ষণ পর ঘাটাঘাটি করে একটা সার্কুলার পেল, রহমান গ্রুপ অফ কোম্পানি। আকাশ রাতের বেলা নিজের ফোন দিয়ে আবেদন করে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 6টা। আকাশের ঘুম ভেঙে যেতেই আকাশ তার ফোন হাতে নিয়ে দেখে রহমান গ্রুপ অফ কোম্পানি থেকে মেসেজ এসেছে, তার চাকরি কনফার্ম হয়েছে। আকাশ রেডি হয়ে তার সকল কাগজপত্র নিয়ে সকাল 10টায় চলে আসলো রহমান গ্রুপ অফ কোম্পানিতে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ম্যানেজার এসে বলতে লাগলো, তোমার নাম কি আকাশ? গতকালকে রাতে আবেদন করেছিলে? হ্যাঁ স্যার, আমার নাম আকাশ। ও আচ্ছা, ভিতরে যাও। ভিতরে ম্যাডাম বসে আছি, গিয়ে তোমার কাগজপত্রগুলো দেখাও। ওখান থেকে তোমাকে যদি বলা হয় যে তোমার চাকরি কনফার্ম, তাহলে কনফার্ম হয়ে যাবে এবং আজকে থেকেই তুমি কাজে লেগে পড়তে পারবে। ম্যানেজারের কথা শুনে আকাশ চলে আসলো এমডি ম্যাডামের রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর এমডি ম্যাডাম সকল কাগজপত্র দেখে বলতে লাগলো, আপনি ওই কোম্পানি থেকে চাকরিটা ছেড়ে দিয়েছেন কেন? ওই কোম্পানিতে কি কোনো সমস্যা আছে যে আপনি চাকরিটা করতে পারবেন না? ম্যাডাম, ওই কোম্পানির বস আমাকে অফিসের কাজে না করিয়ে বাইরের অন্যান্য কাজ করায়, এটার জন্য আমি ওই কোম্পানি চাকরি ছেড়ে দিয়েছি। শুধু তোমাকে দিয়ে নাকি আরো অন্য কাউকে দিয়ে এরকমটা করে? শুধু আমাকে দিয়ে এরকম কাজ করে, তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। ও আচ্ছা, তুমি আজ থেকে এই কোম্পানিতে চাকরি করবে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। কাজের উপরে তোমার বেতন নির্ধারণ করা হবে। কয়েকদিন কাজ করো, এরপরে তোমার বেতন নির্ধারণ করে দিব। ঠিক আছে ম্যাডাম, আমি কয়েকটা দিন কাজ করি, এরপরে আপনি না হয় আমার বেতন নির্ধারণ করে দিবেন। আকাশ তার ফাইলপত্র নিয়ে চলে আসলো ম্যানেজার কাছে। ম্যানেজারকে বলতে আকাশকে একটা কেবিন দেখিয়ে দেওয়া হলো এবং কি কি কাজ করতে হবে তাও দেখিয়ে দিয়েছে। আকাশ বসে বসে সব কাজগুলো কমপ্লিট করে ফেলল। সবগুলো কাজ
কমপ্লিট করে ফাইলগুলো নিয়ে চলে আসলো বসের কেবিনে। বসকে বুঝিয়ে দেওয়ার পর বস খুশি হয়ে বলতে লাগলো, তোমার মতোই তো একটা স্টাফ চাইছিলাম যে কিনা কাজ করে আমাকে সবকিছু বুঝিয়ে দিবে। তোমার বেতন ৮০,০০০ টাকা ধরা হয়েছে। ধন্যবাদ ম্যাডাম। আর একটা কথা, আমার প্রত্যেক দিন রাত ৮টার দিকে ছুটি দিলে ভালো হতো, কারণ আমার বাড়ি এখান থেকে অনেকটা দূরে, তো বাস দিয়ে যেতে হয়। বাস দিয়ে না গেলে পরে আর কোনো গাড়ি পাওয়া যায় না। প্রত্যেক দিনের কাজ আগে আগে শেষ করে ফেলবে, তাহলে তুমি সন্ধ্যায় যেতে পারবে। ঠিক আছে ম্যাডাম, এখন তাহলে আমি আমার কেবিনে গেলাম। এই বলে আকাশ চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ কাজ করে বসে রইল, কারণ এখন তার কাজ শেষ। অন্যদিকে ফারিয়ার আব্বু ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যানেজার, কালকে যে এই কাজগুলো দিয়েছিলাম ওই কাজগুলো আমাকে বুঝিয়ে দাও। আর কতদিন দেরি হবে? ক্লায়েন্টদেরকে তো বলে দিয়েছিলাম 4 দিনের মাথায় তাদের কাজ কমপ্লিট করে দিব। আজকে অলরেডি 3 দিন চলে গেছে। স্যার, অলরেডি 3 দিন চলে গেছে, এটা তো আমি খুব ভালো করে জানি। আর কাজ তো দিয়েছিলাম আকাশকে, প্রায় ও তো অর্ধেক শেষ করে ফেলেছিল। আজকে আর কালকে মিলিয়ে হয়তো শেষ করে ফেলতে পারত, কিন্তু আপনি তো তাকে অফিস থেকে বের করে দিয়েছেন। এখন বাকি অর্ধেক কাজ আমরা কিভাবে বুঝবো? আকাশ যেহেতু কাজটা করেছিল, পুরো কাজটা শেষ করতো, তার আগে আপনি তাকে অফিস থেকে বের করে দিয়েছেন। এখন কি তুমি কাজটা কমপ্লিট করতে পারবে না, এটা বলতে চাচ্ছ? স্যার, আমি বলি নাই কাজটা করতে পারবো, কিন্তু আমার করার আকাশের করা অনেক পার্থক্য আছে। দুইটা দুই রকম হলে ক্লায়েন্টরা বলবে যে কাজ দুইটা দুই রকম হয়েছে। আপনি আমাদের কি আর কাজ দিব না, পরে আপনি কি করবেন? তাহলে এখন কি করব? আকাশকে তো আমি বলে দিয়েছি, তাকে আমি চাকরি থেকে বের করে দিয়েছি আজকের থেকে আর চাকরিতে না আসার জন্য। আপনি অনেক বড় ভুল কাজ করেছেন। এখন আকাশ যদি অন্য একটা কোম্পানিতে চাকরি করতে যায়, তাহলে এখানে আমাদের লাভ হবে না, এখানে লাভ হবে তার এবং অন্য কোম্পানির। কারণ হচ্ছে আকাশ খুবই ভালো কাজ পারে। আকাশের কাজের ডিভিশন দেখে তারা ভালো মানের টাকা দিয়ে তাকে আটকে রাখতে পারবে। তুমি আগে ফাইলগুলো নিয়ে আসো, আগে আমি ফাইলগুলো দেখি এই কাজগুলো আমি কমপ্লিট করতে পারি কিনা। না পারলে পরেরটা পরে দেখা যাবে। ম্যানেজার আকাশের কেবিন থেকে ফাইলগুলো নিয়ে চলে আসলো, তার বসের হাতে দিয়ে দিল। আকাশের বস ফাইলগুলো দেখতেছে, কিন্তু আগামাথা খুঁজে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করার পরও যখন খুঁজে পাচ্ছে না, তখন ফারিয়ার আব্বু বলতে লাগলো, ম্যানেজার, তুমি একটা কল দাও তো আকাশকে, আর বলো যে আমাদের অফিসে আসার জন্য। আমি কল দিলে আকাশ কখনোই আসবে না, তাই তুমি কল দাও। ম্যানেজার তার ফোনটা বের করে আকাশকে কল দিল। এইদিকে আকাশ তার কেবিনে বসে আছে, কারণ তার কাজ শেষ। হঠাৎ তার ফোনটা বাজতেই পকেট থেকে ফোনটা বের করে দেখে ম্যানেজার কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, হ্যালো আকাশ, তুমি কোথায় আছো? এক্ষুনি আমাদের অফিসে চলে আসো, বস বলেছে আসার জন্য। স্যার, আমি আর আপনাদের অফিসে চাকরি করতে পারবো না। আমি অন্য অফিসে চাকরি নিয়ে নিছি এবং আজকে জয়েন করেছি। আপনারা ভালো থাকবেন। মানে এক রাতের ভিতরে তুমি অন্য অফিসে কিভাবে চাকরি নিলে? তোমাকে তো কেউ বলে নাই যে অন্য অফিসে চাকরি নেওয়ার জন্য। স্যার হয়তো রাগের মাথায় তোমাকে বলেছে যে এই অফিসে আসার দরকার নেই, তাই বলে তুমি অন্য জায়গায় চাকরি নিয়ে নিবে? চাকরি নিব না কেন? অবশ্যই নিব। আপনি যেরকম আপনার পেট চালানোর জন্য চাকরি করেন, আমিও ঠিক সেই রকম ভাবেই আমার পেট চালানোর জন্য চাকরি করি। আপনারা আশা করি আর ফোন দিবেন না আমাকে। আর যার দরকার সে ফোন দিয়ে যদি বলে যাওয়ার জন্য, তাহলে আমি চিন্তা ভাবনা করতে পারি। তুমি কোন অফিসে আছো একটু নামটা বলবে? রহমান গ্রুপ অফ কোম্পানিতে আছি। এখন রাখলাম, একটু বসের কেবিনে যাব। আর আপনার বসকে বলে দিবেন যদি আমাকে অফিসে রাখতে হয় তাহলে অফিসের কাজ দিতে হবে, বাহিরের কাজ করতে পারবো না আমি। ঠিক আছে, আমি বসকে জানিয়ে দিচ্ছি, বাকিটা বস তোমার সাথে কথা বলে নিবে। এই বলে ম্যানেজার কলটা কেটে দিয়ে ফারিয়ার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আকাশ রহমান গ্রুপ অফ কোম্পানিতে চলে গেছে। দেখেছেন, আমার কথা একবারে মিলে গেছে। এখন আপনি কি করবেন, এই প্রজেক্টটা কিভাবে শেষ করবেন, আর আকাশকে কিভাবে আনবেন আমাদের কোম্পানিতে? কারণ সে তো রহমান গ্রুপ অফ কোম্পানিতে চলে গেছে, আর রহমান গ্রুপ অফ কোম্পানির এমডি তো হচ্ছে তার মেয়ে। তাকে কিভাবে আনবেন এটা আপনার ব্যাপার, আমি আর কোনো কিছু বলতে পারবো না। আমি যথেষ্ট বলেছি তাকে আমাদের অফিসের জন্য। আপনি নিজের অপরাধের জন্যই এখন নিজে সাজা পাচ্ছেন। আচ্ছা, আমি রহমান গ্রুপ অফ কোম্পানি থেকে একটু ঘুরে আসি, দেখি রহমান গ্রুপ অফ কোম্পানির এমডিকে বলে উনি আকাশকে আবার ফিরিয়ে দেয় কিনা। আমার যতটুকু ধারণা আছে, আমি মনে করি যে আকাশকে আর
উনি ফিরিয়ে দিবেন এবং নানান প্রশ্ন করবে, কেন বের করে দিয়েছেন, কি করেছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এইসব তো প্রশ্ন করবেই, এটা আমি আগে থেকেই জানি। যাই হোক, যেহেতু ভুল হয়ে গেছে, এখন ভুল তো শোধরাতে হবে। ভুল যদি না শোধরানো যায় তাহলে তো আমার কোম্পানি একেবারে পানিতে পড়ে যাবে, সেই রকম একটা ব্যবস্থা হবে। এই বলে ফারিয়ার আব্বু চেয়ার থেকে উঠে ফোনটা হাতে নিয়ে বের হয়ে গেল রহমান গ্রুপ অফ কোম্পানির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো রহমান গ্রুপ কোম্পানিতে। এমডির কেবিনে বসে আছে ফারিয়ার আব্বু। এমন সময় রহমান গ্রুপ অফ কোম্পানির এমডি বলতে লাগলো, আপনি এখানে এসেছেন কেন? আমাদের কোম্পানিতে তো আপনার কোনো কাজ নেই, তাহলে হঠাৎ আপনি আমাদের কোম্পানিতে? আমি আমার কোম্পানির একজন স্টাফকে ফিরিয়ে নিতে এসেছি। সে আমাদের সাথে রাগ করে এই কোম্পানিতে জয়েন করেছে। আপনি একটু তার সাথে কথা বলে তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন, এটাই আশা করব আপনার কাছে। সরি, এত ভালো একজন স্টাফ আমি পেয়ে গেছি, তাকে আমি আর হাতছাড়া করতে চাই না। হাতছাড়া করতে চাইলে আরও অনেক আগেই করতে পারতাম। আজকে প্রথম তার 2 ঘন্টা কাজের দক্ষতা দেখে আমার খুব ভালো লেগেছে। এত ভালো একজন স্টাফ। তার মানে আপনি বলতে চাইছেন কি আপনি ফিরিয়ে দেবেন না তাকে? এটা কিন্তু একদম ঠিক না। আপনি তাকে আমার কাছে ফিরিয়ে দেন, কারণ সে আমার অফিসের স্টাফ। আপনার অফিসে স্টাফ ছিল গতকালকে, এখন সে আমাদের অফিসে স্টাফ। এখন আমি তাকে ছাড়তে পারবো না, এটাই আমার লাস্ট কথা। ম্যাডাম, তাহলে আপনি তাকে একদিনের জন্য ছুটি দেন। সে আমার অফিসে গিয়ে আমার যেই কাজটা অর্ধেক করে রেখেছিল ওই কাজটা আমাকে করে দিয়ে আবার চলে আসবে। সরি মিস্টার, আমি এটা করতে পারবো না, কারণ আমার কোম্পানির কোনো স্টাফকে আমি অন্য কোনো কোম্পানির কাজ করতে দিব না। আপনি এখন যেতে পারেন। দুজন কথা বলতেছে। এমন সময় কেবিনের ভিতরে প্রবেশ করলো আকাশ। আকাশকে দেখে ফারিয়ার আব্বু বলতে লাগলো, আকাশ, আমি একটু রাগের মাথায় বলেছিলাম তোমাকে চাকরিতে রাখবো না, আর তুমি কিনা নতুন অফিসে চাকরি করার জন্য জয়েন করে ফেলেছো। একবারও আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে না? স্যার, আমি সত্যি সত্যি ভাবছিলাম আপনি চাকরি থেকে বের করে দিয়েছেন, তাই আমি চলে এসেছি। কিন্তু এখন কি হয়েছে এটা একটু বলবেন? তোমাকে যেই কাজ দিয়েছিলাম ওই কাজটা পুরো কমপ্লিট হয় নাই, তো এখন কালকে কাজটা জমা দিতে হবে। আর তোমার কাজ আমিও বুঝি না, আবার ম্যানেজারও বোঝে না। প্লিজ তুমি একটু তোমার ম্যাডামকে বুঝাও। ম্যাডাম, যেহেতু এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সো আমি চাচ্ছিলাম কি আবার ওনার অফিসে ফিরে যাইতে। না, এটা হবে না আকাশ, কারণ তোমার চাকরি অফিসে হয়ে গেছে। এমন তো আর না যে তুমি ইন্টারভিউ দিতে এসেছো তখন তোমার বস আইছে, তখন না হয় তুমি চলে যাইতা। এখন তুমি এই অফিসে অলরেডি কাজ করে ফেলেছো, তাই আর আমি তোমাকে অন্য অফিসে যেতে দিতে পারবো না। স্যার, আপনি নিশ্চিন্তে আপনার অফিসে যান, আমি আপনার সাথে সন্ধ্যায় কথা বলবো। ফারিয়ার আব্বু চলে গেল ওই অফিস থেকে। এইদিকে আকাশের ম্যাডাম বলতে লাগলো, আকাশ, তুমি এখন কি চাচ্ছ? এই অফিস থেকে ওই অফিসে চলে যাইতে, নাকি এই অফিসে চাকরি করতে? দরকার পড়লে তোমাকে আরো কিছু টাকা বেতন বাড়িয়ে দিব, তারপরেও তুমি এই অফিসে থেকে যাও। ম্যাডাম, এই অফিসে কাজ করেছি একদিন, আপনাদের খুব ভালো প্রশংসা পেয়েছি এবং আপনারাও আমাকে খুব ভালোভাবে দেখেছেন এবং ভালো বেতন দিতে চাচ্ছেন। কিন্তু আমি তো ওই অফিসে চাকরি করতাম। এখন আমার স্যার রাগের মাথায় বলেছে এইসব। আপনিও একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনিও তো এমন করতে পারতেন আমার সাথে, তাই না? পারতাম, তবে তোমাকে একটা সুযোগ দেই। তুমি ওই অফিসেও কাজ করতে পারবে, আবার আমার অফিসেও কাজ করতে পারবে। আমার অফিসে কাজ শেষ করে তুমি ওই অফিসে গিয়ে সারা দিন বসে বসে কাজ করো, তোমাকে বাধা দিব না। যেহেতু তুমি আগে ওই অফিসে চাকরি করে এসেছো, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমিও চাই এই ভুল বোঝাবুঝিটা শুধরে নিতে। তুমি তোমার স্যারের সাথে কথা বলে আমাকে জানাও, আর এখন তো কাজ শেষ, এখন তুমি ওই অফিসে যেতে পারো। ধন্যবাদ ম্যাডাম, আর যদি কোনো কাজ লাগে আমাকে ফোন দিবেন, আমি সাথে সাথে চলে আসব। এই বলে আকাশ চলে আসলো তার কেবিনে। তার ব্যাগপত্র নিয়ে আবারও ফারিয়ার গ্রুপ অফ কোম্পানিতে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ফারিয়াদের কোম্পানিতে। আকাশকে দেখে ফারিয়ার আব্বু খুশি হয়ে বলতে লাগলো, আকাশ, তুমি কি ওই অফিসের চাকরি ছেড়ে এই অফিসে চলে এসেছো? না স্যার, আমি ওই অফিসের চাকরি ছেড়ে দেই নাই। ম্যাডাম বলেছে যে আমি 2 অফিসে কাজ করতে পারবো।
ওই অফিসের কাজ শেষ করে এরপরে এই অফিসে আসতে পারবো, এর আগে আসতে পারবো না। ভালো কাজ করেছো। আসলে আমার মেয়ে যখন যা চায় আমি তাকে তাই দেই, কিন্তু কালকে তুমি মানা করার পর আমি কিছুটা রেগে গিয়েছিলাম। তুমি হুট করে যে অন্য অফিসে চাকরি নিয়ে নেবে এটা আমি আশা করি নাই। যাই হোক, ভালো চাকরি পেয়েছো, আবার এখানেও চাকরি করবে। ফারিয়ার আব্বু আকাশের সাথে কথা বলতেছে, এমন সময় কেবিনের ভিতর প্রবেশ করলো ফারিয়া। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফারিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি আমাদের অফিসে চাকরি করেন, আমরা যেটা বলবো আপনার সেটাই করতে হবে। আর যদি না করেন তাহলে এই অফিস থেকে রিজাইন দিয়ে চলে যেতে পারেন। ফারিয়ার কথা শুনে তার আব্বু ঠাস করে তার গালে চড় মারলো আর বলতে লাগলো, তোর জন্য আজকে আকাশ অন্য অফিসে চাকরি করতে গেছে। তোর জন্য আমি আমার অফিসটা বন্ধ করে দিতে চাই না। সারাদিন বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াবি, আবার যা আবদার করবি তাই দিব। এটা আর এখন থেকে হবে না। এখন থেকে যা আবদার করবি তার পাবি না। সামান্য এই গরিবের বাচ্চার জন্য তুমি আমার গায়ে হাত তুললে? আমি কখনো ভাবতে পারিনি তুমি এটা করতে পারবে। আর আমি আর তোমার সাথে কোনো কথাই বলবো না। আমার সাথে কথা বলার তোর প্রয়োজন নেই। তুই এখন এখান থেকে যা। তোকে দেখলে আমার আরও রাগ উঠবে। আমি তোর মুখ দেখতে চাই না। তুই এখান থেকে চলে যা। ফারিয়া তার আব্বুর অফিস থেকে বের হয়ে সোজা চলে আসলো বাসায়। এদিকে ফারিয়ার আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি তোমার কেবিনে যাও। ফাইল রাখা আছে তোমার কেবিনে, গিয়ে কাজ করতে থাকো। আর চেষ্টা করো আজকের ভিতরে যাতে কাজটা শেষ হয়ে যায়। আজকের ভিতর কাজ শেষ না হলে আমি ফাইল বাসায় নিয়ে যাব। রাতের বেলা বাসায় বসে বসে কাজ করব, যাতে কালকে সকালে আপনাকে দিয়ে যেতে পারি, কারণ কালকে তো অফিসে ক্লায়েন্ট আসবে। ঠিক আছে, যাও তাহলে এখন তুমি। আকাশ চলে আসলো তার কেবিনে, বসে বসে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর আকাশ বলতে লাগলো, বড়লোক বাবার একমাত্র মেয়ে, দেমাগ থাকবেই। যাই হোক, এসব চিন্তা ভাবনা করে আমার লাভ নেই, আমি কাজ করতে থাকি। এ বলে আকাশ কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর আকাশ চলে আসলো ক্যান্টিনে। দুপুরে খাওয়া দাওয়া করে আকাশ চলে গেল আবারও তার কেবিনে। রাতের আগে পুরো কাজটা শেষ করে ফেললো। পুরো কাজ শেষ করে আকাশ বসে আছে। এমন সময় ফারিয়ার আব্বু আসলো আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমার কাজ কতটুকু শেষ হয়েছে? আজকে কমপ্লিট করতে পারবে নাকি ফাইল বাড়িতে নিয়ে যাবে? কাজ কমপ্লিট করে ফেলেছি স্যার, এই নেন ফাইল। আর কালকে সকালে আমি ওই অফিসে যাব। যদি মিটিং হয় আমাকে লাগলে ফোন দিয়ে বলবেন, আমি চলে আসব। তবে বিকালের দিকে বলবেন যে ফাইলটা নেওয়ার জন্য আসতে, তাহলে আমি ওই অফিস থেকে চলে আসতে পারবো। আকাশ এই বলে ফাইলটা তার বসের কাছে দিয়ে চলে গেল। এইদিকে ফারিয়ার আব্বু বাড়িতে ফিরতে ফারিয়ার আম্মু বলতে লাগলো, ফারিয়া অফিসে গিয়েছিল, আপনি আপনার কর্মীর সামনে তাকে বকা দিয়েছেন কেন? সে কি অপরাধ করেছে যে তাকে বকা দিয়েছেন? তোমার মেয়েকে অনেক লাই দিতে দিতে মাথায় তুলেছি, এখন থেকে নিচে নামাবো। তুমি যদি ঘর থেকে তাকে 1 টাকা দাও তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। কাল থেকে তাকে টাকা এবং গাড়ি কোনোটাই দেওয়া হবে না। তুমি তোমার মেয়েকে বলে দিও। এই বলে ফারিয়ার আব্বু চলে গেল তার রুমে। এদিকে ফারিয়া সোফায় বসে সবকিছু শুনেছে। সবকিছু শোনার পর রাগে না খেয়ে চলে গেল তার রুমে। এদিকে ফারিয়ার আম্মু অনেকবার ডেকেছে, কিন্তু ফারিয়া কোনো ডাক শুনে নাই। এইদিকে আকাশ বাড়িতে ফিরতে তার আম্মু বলতে লাগলো, কি রে, আজকে তোর এত দেরি হলো কেন? অফিসে কি অনেক কাজের চাপ বেশি? না আম্মু, অফিসে কাজের চাপ বেশি না, আসলে স্যারের সাথে ভুল বোঝাবুঝি করে আমি আরেকটা অফিসে চাকরি নিয়েছিলাম আজকে। তো পরে স্যার আমাকে বলেছে যে তার অফিসে চলে যাওয়ার জন্য। এখন নতুন যে অফিসে চাকরি নিয়েছি এই অফিস থেকেও আমাকে ছাড়বে না, আবার স্যারও আমাকে ছাড়বে না। এটার জন্য 2 অফিসে দৌড়াদৌড়ি করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই রাস্তার পাশে বসে 1 কাপ চা খেয়েছি। এটার জন্য আর কি দেরি হয়ে গেছে। ও আচ্ছা, 2 অফিসে চাকরি করার দরকার নেই, তুই যে কোনো একটা অফিসে চাকরি কর, এত বেশি টাকার প্রয়োজন নেই। তোর আব্বুও তো চাকরি করতেছে। আকাশ তার আম্মুকে কোনো কিছু না বলে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, খাবার টেবিলে বসে পড়, তোর আব্বু আসতে অনেক দেরি হবে। আকাশ আর কোনো কিছু না বলে খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। অন্যদিকে ফারিয়ার আব্বু খাবার টেবিলে বসে ফারিয়ার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
ফারিয়া এখনো খাবার খেতে আসে নাই নাকি? না, আমি তাকে অনেক ডাকাডাকি করেছিলাম, সে খাবার খেতে আসেনি। তুমি খাবার খেয়ে নাও আর তার উপরে রেগে থাকো না, সে যা চায় তাই দাও। আমি যেটা একবার সিদ্ধান্ত নেই সেটাই হয়। একবার যেহেতু বলেছি তাকে কোনো কিছু দিব না, তার মানে তাকে কোনো কিছুই দিব না। দরকার পড়লে সে চাকরি করে খাবে। 1 মাস চাকরি করে দেখুক কেমন লাগে। এদিকে ফারিয়া খাবার খাওয়ার জন্য নিচে নামছিল। হঠাৎ তার আব্বুর মুখে এই কথা শুনে বলতে লাগলো, হ্যাঁ, কাল থেকে আমি চাকরি করে খাবো। আমিও দেখতে চাই কেমন লাগে। কাল থেকে আর তোমাদের টাকায় চলবো না। হ্যাঁ হ্যাঁ, পারলে এখন খাওয়ার খেয়ে রুমে যা। আর সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়িস। 8টার সময় অফিসে যাইতে হবে। 3-4 দিন গিয়ে পরে আবার বলিস যে আমি আর চাকরি করতে পারবো না। ফারিয়া তার আব্বুর কথা শুনে চুপচাপ খাবার খেয়ে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে ফারিয়া আর চিন্তা ভাবনা করতেছে কালকে কি করবে। আব্বুকে তো বড় মুখে বলে দিলাম যে চাকরি করে খাবো। আমি বাইরে না বের হলে তো আমার মন আনচান আনচান করবে। আমি কি বন্দি অবস্থায় থাকতে পারবো? ফারিয়া এসব নানান কথা চিন্তা ভাবনা করতেছে। দেখতে দেখতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে খেয়াল নেই তার। পরের দিন সকাল 7টা। ফারিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল তার আব্বু রেডি হয়ে বসে আছে। ফারিয়াকে দেখে তার আব্বু বলতে লাগলো, কিরে, রেডি হয়ে আসলি না? অফিসে যাবি না নাকি? হ্যাঁ, অফিসে যাব। 1 কাপ কফি খেয়ে নেই, এরপরে যাব। ফারিয়া কফি খেয়ে চলে আসলো তার রুমে। অফিসের জন্য রেডি হয়ে তার আব্বুর সাথে চলে আসলো অফিসে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফারিয়া বলতে লাগলো, আমাকে একটা কাজ দাও। এইভাবে আর কতক্ষণ বসে থাকবো? বসে থাকতে ভালো লাগে না। ওই যে ওইখানে লাল একটা ফাইল আছে, ওই ফাইলটা নিয়ে আয়। ফারিয়া ফাইলটা নিয়ে আসতেই তার আব্বু বুঝিয়ে দিল তাকে কিভাবে কি করতে হবে। এদিকে ফারিয়া ফাইলটা বুঝে নিয়ে কাজ করতে লাগলো। অন্যদিকে আকাশ তার নতুন অফিসে দুপুরের মধ্যে কাজ শেষ করে চলে আসলো তার ম্যাডামের রুমে। ফাইলগুলো জমা দিয়ে আকাশ বলতে লাগলো, ম্যাডাম, আমার কাজ শেষ হয়ে গেছে। আমি এখন ওই অফিসে চলে যাই। একটু ওয়েট করো, ওই অফিসে কিছুক্ষণ পর যাও। আমি তোমাকে 2টা ফাইল দেই, তুমি কালকে এই 2টা ফাইল আমাকে জমা করে দিও। ফাইল 2টা জমা দিলে কালকে আর তোমার কাজ থাকবে না। কালকে তুমি ওই অফিসে কাজ করতে পারবে সারাদিন। ঠিক আছে ম্যাডাম, দেন তাহলে আমি কালকে আপনাকে ফাইল জমা দিয়ে যাব। আকাশের ম্যাডাম 2টা ফাইল দিতেই আকাশ 2টা ফাইল তার ম্যাডামের কাছে বুঝে নিয়ে চলে আসলো ফারিয়াদের অফিসে। তার ক্যাবিনে ব্যাগ রেখে ফারিয়ার আব্বুর ক্যাবিনে আসতেই ফারিয়ার আব্বু বলতে লাগলো, যাক, ভালো হয়েছে তুমি চলে এসেছো। আমি ভাবছিলাম তোমাকে আবার ফোন দিব। এখন ক্লায়েন্ট আসতেছে, 10 মিনিটের মধ্যে আমাদের অফিসে থাকবে। আর ফারিয়া, তুই আমাদের সাথে যাবি। আমরা কি মিটিং করি ওই মিটিংগুলো মনোযোগ সহকারে দেখবি, মাথা গরম করবি না। এটা তোর অফিস না, এটা আমার অফিস। সবসময় মনে রাখবি তুই আমার অফিসে চাকরি করিস। ঠিক আছে আব্বু, আমি সব সময় মনে রাখবো আমি যে তোমার অফিসে চাকরি করি। বেশ কিছুক্ষণ পর ক্লায়েন্ট আসতেই ফারিয়ার আব্বু, ফারিয়া এবং আকাশ চলে গেল বড় একটা রুমে। সবাই বসে আছে। এমন সময় আকাশ তাদেরকে বোঝাতে লাগলো কাজগুলো। বেশ কিছুক্ষণ কাজগুলো বোঝানোর পর ক্লায়েন্ট বলতে লাগলো, মিস্টার আকাশ, আপনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন এভাবে আমরা বুঝে গেছি। তবে এভাবে কাজ করলে তো আমাদের প্রজেক্ট লস হবে। আপনি আশা করি বুঝতে পারছেন। আপনাদের প্রজেক্ট লস হবে না। আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দিয়েছি সেইভাবে কাজ করেন তাহলেই হবে। ঠিক আছে, আপনার কথা মতো আমি কাজ করব। কারণ এর আগের বারও আমি আপনাদের কথা মতো কাজ করেছিলাম, ভালো একটা প্রফিট পেয়েছি। ঠিক আছে, এখন তাহলে আপনারা যান। সকল ক্লায়েন্ট চলে গেল ওইখান থেকে। এদিকে ফারিয়া তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আর কি আহামরি একটা মিটিং, এটা আমি নিজেই করতে পারতাম। কয়েকটা ইংরেজি বলে গঙ্গাসাগর পার করে দিয়েছেন। ফারিয়ার কথা শুনে আকাশ হাসলো কিন্তু কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে গেল তার কেবিনে। বসে বসে কাজ করতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বস কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারিয়ার আব্বু বলতে লাগলো, আকাশ, ফারিয়ার কথায় কিছু মনে করো না। সে এসব ব্যাপারে কিছুই বোঝে না, বুঝলে কখনোই তোমাকে এসব বলতো না। স্যার, আমি ওনার কথায় কিছু মনে করি না। মনে করলে আরো অনেক আগেই মনে করতে পারতাম। আচ্ছা, যাই হোক, এসব নিয়ে আপনি চিন্তা করবেন না। আকাশ কলটা কেটে দিয়ে বসে রইল। এদিকে ফারিয়ার আব্বু ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারিয়া,
তুই কিন্তু আকাশের সাথে খারাপ ব্যবহার করতেছিস। তুই কাজের ব্যাপারে জানিস কিছু, না জেনে কিছু বলবি না কাউকে। আর যাতে কখনো তোর মুখ থেকে এইসব কিছু না শুনি, মনে থাকে যেন। আমি আবার এমন কি বলে ফেললাম? যেটা সত্যি সেটাই তো বললাম। সামান্য মাত্র সামনে গিয়ে কাজটা বুঝিয়ে দিয়েছে, এটাতে তাকে কিসের প্রশংসা করতে হবে? আমাকে বললে আমি নিজেই করতে পারতাম কাজটা। ঠিক আছে, এই নে, এই প্রজেক্টের কাজের মূল্য 60 লক্ষ টাকা। তুই কাজটা পুরো কমপ্লিট করে এরপর আমাকে বুঝিয়ে দিবি সব কিছু। ঠিক আছে, বুঝিয়ে দেব, চিন্তা করতে হবে না। আগামী সপ্তাহের মধ্যে পুরো কাজটা বুঝিয়ে দেব। এসব বলে ফারিয়া ফাইলটা নিয়ে চলে গেল। এদিকে ফারিয়ার আব্বু বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফারিয়ার আব্বু চলে আসলো আকাশের কাছে। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, হারিয়া 60 লক্ষ টাকার একটা প্রজেক্টের ফাইল নিয়েছে কাজ করার জন্য। সে ওইটা করতে থাকুক, তুমি কাজটা করবে, কারণ সে ভুল করবেই। ঠিক আছে স্যার, আপনি যান, আমি কাজটা কমপ্লিট করে রেখে দিব। ফারিয়ার আব্বু চলে গেল। এইদিকে আকাশ কাজটা কমপ্লিট করে রেখে দিল। সন্ধ্যায় আকাশ চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোর জন্য আমি একটা মেয়ে দেখেছি। মেয়েটা দেখতে অনেক সুন্দর, তোর সাথে মানাবে খুব। আম্মু, বড় লোকের মেয়ে হলে আমি বিয়ে করব না, কারণ তারা অনেক অহংকারী হয়। বাবার টাকা থাকলে পরে আরও সমস্যা হবে তাকে বিয়ে করলে। আরে কোনো সমস্যা হবে না, তুই যদি রাজি থাকিস তাহলে বল, আমি কথা বলবো। এখন কথা বলার কোনো দরকার নেই, এই বছর যাক, এরপর না হয় কথা বলা যাবে। ঠিক আছে, আর তোর আব্বু বলেছে যে তুই একটা ব্যবসা দিতি, তাহলে ভালো হবে, যখন তখন বাসায় আসতে পারবি। না আম্মু, অফিসে চাকরি করতেছি, বেশ ভালো টাকা বেতন পাচ্ছি, এটা দিয়ে আশা করি চলে যাবে আমার। ঠিক আছে, তোর চললেই চলবে, আমরা আর কি বলবো। আকাশ এসব বলে চলে গেল তার রুমে। অন্যদিকে ফারিয়া তার রুমে বসে ফাইলের কাজ শেষ করতেছে, কিন্তু কিছুতেই পারছে না। এটা দেখে ফারিয়া মনে মনে বলতে লাগলো, আব্বু ঠিকই বলেছিল, এইসব কাজ আমার দ্বারা হবে না, কিন্তু আমি চেষ্টা করতে পারি, দেখি ভুল হলে পরে আব্বুর কাছ থেকে মাফ চেয়ে নিব। ফারিয়া এসব কথা বলতে বলতে কাজটা রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। ফারিয়ার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। নিচে এসে সোফায় বসতে তার আব্বু বলতে লাগলো, কিরে ফারিয়া, তোকে যেই কাজটা দিয়েছিলাম ওই কাজটা শেষ হয়েছে নাকি আরও দেরি হবে কাজটা শেষ করতে? কাজটা আজকে বিকেলের মধ্যে শেষ করে দিব, পুরোটা অর্ধেক করে ফেলেছি। ফারিয়া এসব কথা বলতেছে তার আব্বুর সাথে, কিন্তু ফারিয়ার আব্বু ফারিয়ার মুখের দিকে তাকিয়ে সবকিছু বুঝে ফেলল ফারিয়া যে কাজটা পারবে না। মারে, কাজ দেখে অনেক সহজ লাগে, কিন্তু করতে গেলে অনেক কঠিন। এই কাজটা একটু ভুল হোক, তোকে পরে ভালোভাবে বোঝাবো, দেখিস। ফারিয়ার আব্বু খাওয়া দাওয়া করে ফারিয়াকে নিয়ে চলে গেল অফিসে। বিকেলে বসে আছে, এমন সময় ফারিয়ার আব্বু ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর কাজ সম্পূর্ণ হয়েছে নাকি? সম্পূর্ণ হলে বল, আমি ব্যয়কে ফোন দিয়ে বলবো আসার জন্য। আব্বু, কাজ শেষ হয়েছে, তুমি বায়ারকে ফোন দিয়ে বলো আসার জন্য, আমি ফাইলটা ততক্ষণে তোমাকে বুঝিয়ে দেই। আচ্ছা, তুই বস এখানে, আমি একটু আকাশের কেবিন থেকে আসতেছি। আকাশ তো কাজ করতেছে, তার কাজটা দেখে আসি কতটুকু এগিয়েছে। ফারিয়ার আব্বু চলে আসলো আকাশের কেবিনে। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমাকে যে গতকালকে একটা ফাইল দিয়েছিলাম, ওই ফাইলের কাজ কতটুকু এগিয়েছে? আজকে যাচ্ছিলাম ব্যয়কে ফোন দিয়ে নিয়ে আসার জন্য। কাজটা তো আমি কালকেই কমপ্লিট করে রেখেছিলাম। এই নেন স্যার কাজ। আর আপনার মেয়ে না বলেছিল এই কাজটা করবে, করা শেষ হয়েছে? হ্যাঁ করেছে, তবে পুরোটাই ভুল হয়েছে। আমি ব্যয়কে ফোন দিয়ে সব কিছু বুঝিয়ে বলবো যে আগে আমার মেয়ে বোঝাবে, আপনি বলবেন যে পুরোটাই ভুল হয়েছে, পরে তুমি বুঝাবে। ঠিক আছে স্যার, যেটা ভালো হয় ওইটাই করেন। আকাশ আর কিছু বলল না, তার বসের সাথে কথা বলে চলে আসলো বসের কেবিনে। ফারিয়ার ফাইলটা তার আব্বু বুঝাচ্ছে। এইদিকে ফারিয়ার আব্বু বলতে লাগলো, ফারিয়া, তোর কাজটা হয় নাই, তোর কাজ পুরোটাই ভুল হয়েছে, ভুলগুলো শুধরে দিব নাকি? আমার কাজ ভুল হবে কেন? আমি একেবারে নিখুঁতভাবে করেছি, আমার কাজ কোনোভাবেই ভুল হবে না। তুমি আমাকে এই ছেলের সামনে ভুল প্রমাণিত করার জন্য এমন করতেছো। তুমি বায়ারকে ফোন দিয়ে বলো আসার জন্য, আমি বায়ারকে পুরোটা বুঝিয়ে দেব। তুমি যদি বলো আমার কাজ ভুল হয়েছে, তাহলে আমি বলবো আমার কাজ ভুল হয়েছে। ঠিক আছে, আমি ব্যয়কে ফোন দিয়ে বলতেছি, তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে।
তুই যদি ভালোভাবে না বুঝতে পারিস তাহলে কিন্তু 60 লক্ষ টাকা জরিমানা করা হবে। 60 লক্ষ টাকা তো দিতে হবে, পারবি তো দিতে? ফারিয়া বেশ কিছুক্ষণ চুপ হয়ে রইল। ফারিয়াকে চুপ হয়ে থাকতে দেখে ফারিয়ার আব্বু কিছু বলল না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ফারিয়া পুরো কাজটা বুঝিয়ে দিতে লাগলো। পুরো কাজটা বুঝিয়ে দেওয়ার পর বায়ার বলতে লাগলো, মিস ফারিয়া, আপনার প্রজেক্টটা একদম জঘন্য হয়েছে। এই প্রজেক্টটা আমরা অ্যাপ্রুভ করব না। আপনাদের যেই 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে ওই 60 লক্ষ টাকার সাথে আরও 60 লক্ষ টাকা অ্যাড করে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। আর চৌধুরী সাহেব, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, এতদিন আপনার সাথে কাজ করেছি, কখনো এইরকম কাজ হয় নাই। আর আজকে আপনি এইরকম জঘন্য একটা কাজ করতে পারলেন। স্যার প্লিজ এমন করবেন না। আসলে এটা আমার মেয়ে, আগে কখনো সে কাজ করে নাই তো, তাই হয়তো একটু ভুল হয়েছে। ফারিয়া, তুই কেবিনের বাইরে যা, আমি স্যারের সাথে কথা বলতেছি। আর আকাশ, তুমি এখানে থাকো, তোমার একটু হেল্প লাগবে। ফারিয়া তার আব্বুর কথা শুনে চলে গেল বাহিরে। এদিকে আকাশ তার ফাইলটা বের করে স্যারকে বুঝিয়ে দিল। স্যারকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার পর স্যার বলতে লাগলো, এই তো, এই কাজটা একেবারেই পারফেক্ট হয়েছে। আমরা তো এরকমই কাজ চাই আপনাদের কাছ থেকে। চৌধুরী সাহেব, আপনি আপনার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে এরপর কাজ দেবেন। এর আগে আপনি আপনার মেয়েকে কাজ দেন না। কাজ দিলে কিন্তু সেই প্রজেক্টে অনেক লস করবে। এমনও হতে পারে আপনার কোম্পানি 1 মাসের মধ্যে পথে বসে যেতে পারে। এখন তাহলে আমরা গেলাম। এই বলে বায়ার ওইখান থেকে চলে গেল। এদিকে ফারিয়া কেবিনে প্রবেশ করতে আকাশ কেবিনের ভিতর থেকে বের হয়ে চলে গেল তার কেবিনে। ফারিয়া তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, উনি কি আর এই প্রজেক্টে কাজ করাবে না, নাকি আমাদের সাথে আর কাজ করবে না সে? ওনাকে ভালোভাবে বুঝিয়ে আরও 2 দিন সময় নিলাম। 2 দিনের ভিতর আকাশকে দিয়ে এই কাজটা করিয়ে ফেলবো। তোর আর কোনো প্রজেক্টের কাজ করার দরকার নেই। তুই শুধু বসে বসে দেখবি কাজ কিভাবে করতে হয়। দেখলি তো, তোর জন্য কোম্পানি থেকে কতগুলো টাকা চলে যাইতেছিল। তোর কারণে আমি আকাশকে বের করে দিতে চাইছিলাম। আজকে সেই আকাশ আমার কোম্পানিকে আবারও আগের জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছে। ফারিয়া মাথা নিচু করে আছে, অন্যদিকে আকাশ বসে বসে কাজ করতেছে। এমন সময় ফারিয়া আকাশের কেবিনে প্রবেশ করলো। আকাশের পাশে বসে বলতে লাগলো, মিস্টার আকাশ, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। সন্ধ্যায় কি আমার জন্য একটু টাইম হবে? কাজ শেষ করে বলতে পারবো ম্যাডাম, এর আগে বলতে পারতেছি না। আরও 2টা ফাইল রয়েছে, এই 2টা ফাইলের কাজ শেষ করে নেই, এরপর বলবো। ঠিক আছে, আমি আমার কেবিনে আছি, আপনি তাড়াতাড়ি কাজ শেষ করে আমার সাথে দেখা করবেন। এই বলে ফারিয়া চলে গেল তার আব্বুর কেবিনে। ফারিয়া তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বাসায় গিয়ে বলিস, এখন এখানে শুনতে পারবো না, কারণ আমার কাজ আছে। আর তুই বাসায় চলে যা। না, আমি বাসায় যাব না। আকাশের সাথে আমার জরুরি কিছু কথা আছে, ওর সাথে কথাগুলো বলে এরপরে আমি বাসায় যাব। ও আচ্ছা, গিয়ে দেখ, আকাশের হয়তো কাজ শেষ হয়ে গেছে। ফারিয়া আর কোনো কিছু না বলে চলে আসলো আকাশের কেবিনে। এসে দেখে আকাশ চোখ বন্ধ করে চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছে। ফারিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমার কাজ শেষ হয়েছে নাকি আরো কাজ বাকি আছে? কাজ শেষ হয়ে গেছে। জরুরি কিছু বলবেন নাকি? জরুরি কিছু বললে এখানেই বলতে পারেন, এখানে তো আর কেউ নেই যে শুনবে। এখানে বলবো না, তুই আমার সাথে কফি শপে চল, কফি শপে গিয়ে এরপরে বলবো। এ বলে ফারিয়া আকাশকে নিয়ে ওইখান থেকে চলে গেল। এইদিকে আকাশ আর ফারিয়া কফি শপে বসে আছে। এমন সময় ওয়েটার কফি দিয়ে গেল। আকাশ আর ফারিয়া কফি খাইতেছে। এমন সময় ফারিয়া বলতে লাগলো, আকাশ, আমি তোকে বিয়ে করতে চাই। আকাশ বিয়ের কথা শুনে তার মুখে থাকা কফিগুলো পুরো টেবিলের উপর ফেলে দিল। এটা দেখে ফারিয়া বলতে লাগলো, কি ব্যাপার, তুই কফিটা এইভাবে ফেলে দিলি কেন? আপনার কথা শুনে কফিটা এইভাবে ফেলে দিয়েছি। আপনার মতো একটা বড়লোক মেয়ে আমাকে বিয়ে করবে, তাও আবার তাদের অফিসের একজন কর্মচারীকে? এটা কখনোই সম্ভব না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন আমাকে বিয়ে করতে পারবি না? আমি কোন দিক দিয়ে খারাপ যে তুই আমাকে বিয়ে করতে পারবি না? আপনি হচ্ছেন বড়লোকের মেয়ে, আপনাকে বিয়ে করলে কিভাবে হবে? আপনি বিয়ে করবেন অন্য বিজনেসম্যানের ছেলেকে, আমাকে করলে কিছুই পাবেন না। আমি সামান্য আপনাদের অফিসের কর্মচারী। অফিসের কর্মচারী হয়েছে তো কি হয়েছে, তুমি একজন মানুষ, এটা হচ্ছে বড় কথা। ফারিয়া এসব কথাবার্তা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে বলতে লাগলো, কিরে,
তুই কোথায় আছিস? একটু আমার কেবিনে আয় তো। আব্বু, আমি আর আকাশ একটু বাইরে বের হয়েছি। আকাশের সাথে আমার জরুরি কিছু কথা আছে, এটার জন্য বের হয়েছি। কেন, কিছু বলবে নাকি? হ্যাঁ, আরিয়ান গ্রুপ অফ কোম্পানিতে যেতে হবে। একটা লাগেজ নিয়ে ওই লাগেজের ভিতরে টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে আসতে হবে তাদের কোম্পানিতে। জরুরি যেতে হবে নাকি দেরি হলে সমস্যা হবে? 1 ঘন্টার ভিতরে অফিসে আসিস তাহলেই হবে। আমি ওনাকে ফোন দিয়ে বলে দিতেছি যে 2 থেকে 3 ঘন্টা দেরি হবে। ঠিক আছে, তুমি ফোন দিয়ে বলে যাও যে 2 থেকে 3 ঘন্টা দেরি হবে, আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি। এ বলে ফারিয়া কলটা কেটে দিয়ে বসে রইল। এদিকে আকাশ ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, স্যার ফোন দিয়ে কি বলেছে? অফিসে যাওয়ার জন্য বলেছে নাকি কোনো কাজ আছে জরুরি? কাজ আছে নাকি নেই এটা তোকে নিয়ে চিন্তা করতে হবে না। তোকে এখানে যেটার জন্য নিয়ে এসেছি তুই সেটা বল, রাজি নাকি না। রাজি না হলে আমি অন্য ব্যবস্থা করব আব্বুকে বলে। আমি জানি আপনি কি ব্যবস্থা করবেন। আপনি আপনার আব্বুকে বলবেন যে আমি আপনাকে রেপ করেছি বা অন্য কিছু করেছি। এসব কোনো কিছুই করব না। আব্বুকে সোজা তোদের বাসায় নিয়ে যাব আর বলবো যে তোকে আমি বিয়ে করতে চাই। তখন 2 পরিবার কথাবার্তা বলবে, তারপর বিয়ে হবে। যেখানে আমি সম্মতি দিব না ওইখানে আমার আব্বু আম্মু কখনোই জোর করবে না বিয়ে দেওয়ার জন্য। আপনি কিভাবে ভাবলেন যে আমার আব্বু আম্মু বলবে আপনাকে বিয়ে করার জন্য আমাকে? আমি তো দেখতে শুনতে অসুন্দর, এটার জন্যই তো তোর আব্বু আম্মু বলবে যে আমার সাথে বিয়ে দেবে না, তাই তো? তোকে কিভাবে রাজি করাতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। এখন চল অফিসে যাই, জরুরি কাজ পড়ে গেছে, না হলে তোকে আজকে এখানেই রাজি করাতাম। এ বলে ফারিয়া ওইখান থেকে আকাশকে নিয়ে চলে আসলো অফিসে। ফারিয়া তার আব্বুর কেবিনে প্রবেশ করতেই তার আব্বু একটা লাগেজ দিয়ে বলতে লাগলো, এই লাগেজটা আরিয়ান গ্রুপ অফ কোম্পানিতে দিয়ে আসবি, আর এই চিঠিটা দিবি আরিয়ান গ্রুপ অফ কোম্পানির এমডির হাতে বা ম্যানেজার হাতে। বলবি যে কালকে সকাল 10টার মধ্যে আমাদের সকল মাল স্টকে দিতে, না হলে আমাদের মেশিন বন্ধ থাকবে। ঠিক আছে আব্বু, আর আমি কি আকাশকে নিয়ে যেতে পারি আমার সাথে? হ্যাঁ, আকাশকে নিয়ে যা। আর তুই প্লিজ কোনো প্রজেক্টের কাজের কথা বলিস না। আগে তুই প্রত্যেকটা প্রজেক্টের কাজ শিখে এরপরে না হয় প্রজেক্টের কাজ ধরবি। আচ্ছা, তুমি যেটা বলবে সেটাই হবে, তবে আমি আকাশের কাছ থেকে শিখতে চাই প্রত্যেকটা প্রজেক্টের কাজ। আচ্ছা, ওইটা তুই কার কাছ থেকে শিখবি, কার কাছ থেকে শিখবি না এটা আমাকে বলার প্রয়োজন নেই। তুই যার কাছ থেকে শিখবি তাকে গিয়ে বললেই সে শিখিয়ে দিবে। ফারিয়া আর কিছু না বলে লাগেজটা নিয়ে ওইখান থেকে চলে আসলো। আকাশের কেবিনে এসে দেখে আকাশ পাশের কেবিনে শিউলির সাথে গল্প করতেছে। এটা দেখে ফারিয়া কিছুটা রেগে আকাশকে চোখ উল্টে বলতে লাগলো, আকাশ, আব্বু বলেছে আমার সাথে তোমাকে যাওয়ার জন্য, তুমি এখন আমার সাথে আসো, আরিয়ান গ্রুপ অফ কোম্পানিতে যাব। কিন্তু স্যার তো আমাকে কোনো কিছু বলে নাই যে আরিয়ান গ্রুপ অফ কোম্পানিতে যাওয়ার জন্য। স্যার যদি বলে তাহলে আমি যেতে পারি। আপনি স্যারকে বলেন আমাকে ফোন দিয়ে বলার জন্য, তাহলে আমি যাব, আর না হলে আমি যাব না। ওই দেখো আব্বু কল দিয়েছে, তোমাকে কলটা রিসিভ করে কথা বলো। আকাশ কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারিয়ার আব্বু বলতে লাগলো, আকাশ, ফারিয়ার সাথে তুমি একটু আরিয়ান গ্রুপ অফ কোম্পানিতে যাও, ওইখানে আমাদের সকল মাল রাখা আছে। ফারিয়াকে আমি সকল টাকা দিয়ে দিয়েছি, সে ওইখানে গিয়ে টাকা দিয়ে আমাদের মালগুলো সকাল 10টার মধ্যে তারা পাঠিয়ে দিবে। ঠিক আছে স্যার, আমি যাইতেছি। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে ফারিয়াকে নিয়ে চলে আসলো নিচে। আকাশ গাড়ি ড্রাইভ করতেছে আর অন্যদিকে ফারিয়া আকাশের পাশে বসে আছে। এমন সময় ফারিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি আমার পাশের কেবিনে ওই মেয়েটার সাথে কথা বলছো কেন? তোমাকে কি বলেছিলাম কোনো মেয়ের সাথে কথা বলার জন্য? আপনি না করলেও আমার কথা বলতে হবে, কারণ স্যার আমাকে সেই অধিকার দিয়েছে। কারণ ওই মেয়েটা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সে আমার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করেছিল, তাই তাকে বলেছি। আকাশ এইসব কথা বলতেছে আর ড্রাইভ করতেছে। এইদিকে ফারিয়া চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফারিয়া আর আকাশ চলে আসলো আরিয়ান গ্রুপ অফ কোম্পানিতে। কোম্পানির কাজ শেষ করে আকাশ যেই অফিসের দিকে যেতে যাবে এমন সময় ফারিয়া বলতে লাগলো, আমি কি বলেছি মনে আছে? কি বলেছেন আপনি? মনে নাই তো? মনে থাকলে তো অবশ্যই আপনাকে বলতাম। আকাশ এসব কথাবার্তা বলতেছে ফারিয়াকে। এইদিকে ফারিয়া আকাশের গালে ঠাস করে চড় মারতেই আকাশ গাড়িটা এক সাইডে দাঁড় করালো আর বলতে লাগলো, আপনি আমার গালে চড় মারছেন কেন? আপনাকে কি বলেছিলাম আমাকে চড় মারার জন্য? আর আপনাকে তো সেই অধিকার দেই নাই
যে আপনি আমার গালে চড় মারেন? আকাশ এইসব কথাবার্তা বলতেছে ফারিয়াকে। এইদিকে ফারিয়া চুপচাপ আকাশের কথা শুনতেছে। বেশ কিছুক্ষণ আকাশের কথা শোনার পর ফারিয়া বলতে লাগলো, আকাশ, আমার মুখের ওপর কথা বললে কিন্তু তোমাকে আমি আবার মারতে বাধ্য হব। ফারিয়া এসব কথা বলতেছে। এইদিকে আকাশ ফারিয়াকে আর কিছু বলল না, কারণ সে জানে এখানে যদি আর কিছু বলতে যায় তাহলে নিশ্চয়ই ফারিয়া আরও কিছু করবে। ফারিয়াকে আর কিছু না বলে আকাশ আবার গাড়িটা নিয়ে অফিসের দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো অফিসে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। আকাশের অফিস ছুটি দিয়ে দিল। আকাশ তার কেবিন থেকে বের হয়ে বাহিরে আসতেই দেখতে পেল ফারিয়ার আব্বু এবং ফারিয়া দাঁড়িয়ে আছে। আকাশ তাদের দুজনকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার স্যার, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে আমাকে বলতে পারেন। না, কোনো সমস্যা হয় নাই। কালকে তুমি সকাল সকাল অফিস চলে আসবে। তোমাকে নিয়ে আমি 2 থেকে 3টা অফিসে যাব। তাদের সাথে জরুরি মিটিং আছে, সাথে ফারিয়াও যাবে। আচ্ছা স্যার, কয়টার দিকে বের হতে হবে আমাকে একটু মেসেজ করে জানিয়ে দিন, তাহলে আমি সকাল সকাল চলে আসব। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। অন্যদিকে ফারিয়া আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে, কোনো কিছু বলছে না। বেশ কিছুক্ষণ পর আকাশ তার স্যারের সাথে কথা বলে চলে আসলো 3 রাস্তার মোড়ে। একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতে তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, তোর এত দেরি হয়েছে কেন? আগে তো কখনো তুই এরকম দেরি করে বাসায় আসতি না, আজকে হঠাৎ এইরকম দেরি করে বাসায় আসলি? আসলে আম্মু, অফিসে একটু জরুরি কাজ ছিল, আর ছুটির পর বসের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, এটার জন্য আর কি দেরি হয়েছে। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনে মেসেজ আসলো। অপরিচিত একটা নাম্বার। এই পাশ থেকে লেখা, আমি আমার আব্বু আম্মুকে সবকিছু বলবো আজকে রাতে, আর 2 থেকে 3 দিনের মধ্যে তোদের বাসায় যাব। কথাগুলোর স্টাইল দেখে আকাশ আর বুঝতে বাকি রইল না কে মেসেজগুলো পাঠিয়েছে। আকাশ মেসেজগুলো পড়ার পর ফারিয়াকে উদ্দেশ্য করে মেসেজ দিল, আপনি 1000বার চেষ্টা করলেও আমার সাথে আপনার বিয়ে হবে না, এই বলে দিলাম। আপনি আপনার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় এসে কোনো লাভ হবে না, অযথা সময় নষ্ট হবে। এই বলে আকাশ চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে আছে। এমন সময় আকাশ তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু, 2 থেকে 3 দিনের ভিতরে যদি আমাদের বাসায় একটা মেয়ে আসে এবং সাথে তার পরিবার আসে, তাহলে তোমরা ডাইরেক্ট মানা করে দিবে। আমি তাকে বিয়ে করতে পারবো না। কেন না করবো না কেন? মেয়ে যদি সুন্দর হয় তাহলে তো অবশ্যই বিয়ের পাকা কথা বলবো, কারণ তুই এখন অনেক বড় হয়েছিস এবং তোর বিয়ের বয়স হয়েছে। কয়েকটা মেয়ে দেখেছিলাম, তো ওই মেয়েগুলোকে রিজেক্ট করে দিয়েছি। এখন তুই যেহেতু ওই মেয়েটার কথা বলতেছিস, তাহলে নিশ্চয়ই এখানে কোনো গোলমাল আছে। সত্যি করে বল, মেয়েটা কি তোর গার্লফ্রেন্ড নাকি অন্য কেউ? বড়লোক বাবার অহংকারী এবং দেমাগি নিয়ে মেয়েটা হচ্ছে আমাদের অফিসের বসের মেয়ে। সে আমার সাথে প্রজেক্টের কাজে পেরে উঠতে পারতেছে না, এটার জন্য আমাকে বিয়ে করে সে প্রতিশোধ নিতে চায়। আমি তার সব কথা শুনে ফেলেছিলাম। এখন তোমরা যদি তার সাথে আমার বিয়ে দাও, তাহলে কিন্তু আমাকে হারিয়ে ফেলবে। আমি আগেই বলে দিতেছি তোমাদের। তাহলে থাক, আমরা আর বিয়ের কথা এগিয়ে নিয়ে যাব না। তুই যেহেতু মানা করতেছিস, তাহলে যাব না। আকাশ এইসব কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। অন্যদিকে ফারিয়া খাবার টেবিলে বসে তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু এবং আম্মু, তোমাদেরকে একটা কথা বলতেছি, বিশেষ করে আব্বুকে উদ্দেশ্য করে বলতেছি। আমি বিয়ে করতে চাই, তাও আবার আমাদের অফিসের আকাশকে। আকাশকে বিয়ে করতে হবে কেন? আর কি মানুষ নেই নাকি দুনিয়াতে? তো আরও অনেক বড় বিজনেসম্যান আছে, তাদেরকেও বিয়ে করতে পারিস। আকাশ তো একটা ভালো ছেলে। আমি চাই না তোকে তার সাথে বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দিতে। ফারিয়ার আব্বু, তুমি এসব কি বলতেছ? ফারিয়াকে তুমি কি আমাদের মেয়ে মনে করো না নাকি? আমাদের মেয়ে মনে না করলে তুমি আর কখনো ফারিয়াকে কিছু বলবে না। আর ফারিয়া, তুই যাকে পছন্দ করিস, কালকে বা 2 দিন পর আমরা তাদের বাসায় যাব। তুই চিন্তা করিস না, তোর আব্বু না গেলে না যাবে, আমি একাই যাব। দেখো ফারিয়ার মা, তোমাকে আমি উদ্দেশ্য করে বলতেছি,
আগে তুমি তোমার মেয়েকে বলো ঠিকভাবে চলাচল করতে, সকল স্টাফদের সাথে ভালো ব্যবহার করতে। 1 সপ্তাহ যদি সে ভালো ব্যবহার করে এবং আকাশের সাথে খুব ভালোভাবে চলাচল করে, আমি যদি দেখতে পাই সে খারাপ আচরণ না করে, তাহলে আমি নিজে কথা দিতেছি আকাশকে কিভাবে মানাতে হয় এটা আমি মানিয়ে নিব। 1 সপ্তাহ কেন, আকাশের জন্য যদি সারা জীবন আমাকে ভালোভাবে চলাচল করতে হয়, আমি ভালোভাবে চলাচল করতে রাজি আছি। আর এখন থেকে আমি আকাশের সাথে ভালো ব্যবহার করব। এটা তোমরা বললেও করব, না বললেও করব। ফারিয়ার আপু এইসব কথাবার্তা বলতেছে আর ফারিয়া উত্তর দিতেছে। বেশ কিছুক্ষণ উত্তর দেওয়ার পর ফারিয়া বলতে লাগলো, আব্বু, আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি আকাশের সাথে আমাকে কিভাবে বিয়ে দিবে এটা আমি জানি না। আমি আগামী 1 সপ্তাহের মধ্যে আকাশকে বিয়ে করতে চাই। বাকিটা তোমাদের হাতে ছেড়ে দিলাম। তোমরা কিভাবে বিয়ে দিবে আমাকে বিয়ে দাও। আমি তো তোকে বলেছি তুই আগে ভালো হ, এরপরে সব কিছু দেখা যাবে। আমি ভালো হয়ে যাব, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তোমাকে যেটা বলেছি সেটা করো। আগামী 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ। ঠিক আছে, আগামী সপ্তাহের মধ্যে তোদের বিয়ের সকল কথাবার্তা বলে ফাইনাল করব। তবে আমি অনেক বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিব তোকে। আর যদি তুই বলিস অনুষ্ঠান করবি না, তাহলে তোর বিয়ে হবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। যেহেতু অনুষ্ঠান করে বিয়ে দিতে চাচ্ছ, আমাকে অনুষ্ঠান করেই না হয় বিয়ে দিবে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের বিয়ের কথাবার্তা বলে ফাইনাল করতে হবে। ফারিয়া এসব কথাবার্তা বলতেছে। আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে ফারিয়া চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফারিয়া বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, আকাশ ঠিকই বলেছে, আমাদের টাকা আছে বলে আমি অহংকার করি। হে আল্লাহ, আমি আপনার কাছে তওবা করতেছি, আমি আর কখনো অহংকার করব না। এখন আপনি আমাকে যেই দিকে নিয়ে যাবেন আমি সেই দিকেই যাব। ফারিয়া এসব বলতে বলতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। ফারিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল তার আব্বু বসে আছে। ফারিয়াকে দেখে তার আব্বু বলতে লাগলো, ফারিয়া, আকাশকে ফোন দিয়ে বল আমাদের অফিসের সামনে থাকার জন্য। ফারিয়ার আব্বু আকাশের নাম তুলতেই আকাশ ফোন দিল ফারিয়ার আব্বুকে। এইদিকে ফারিয়ার আব্বু কলটা রিসিভ করে বলতে লাগলো, আরে আকাশ, আমি এতক্ষণ তোমার কথা চিন্তা ভাবনা করছিলাম যে ফোন দিব তোমাকে। যাক, তুমি ফোন দিয়েছো। এক কাজ করো, তুমি আমাদের অফিসের সামনে এসে দাঁড়াও, আমরা এক্ষুনি বের হচ্ছি। আচ্ছা স্যার, আমি আপনাদের অফিসের সামনে এসে দাঁড়াচ্ছি, আপনারা আসেন। আকাশ কলটা কেটে দিয়ে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে অফিসের সামনে আসতে দেখতে পেল তার বসের গাড়ি দাঁড়িয়ে আছে। আকাশ রিক্সাওয়ালাকে টাকা দিয়ে চলে আসলো তার বসের গাড়ির সামনে। তার বসকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনারা কখন এসেছেন? এই তো মাত্র এসেছি, ভিতরে এসে বসো। আকাশ সামনে ড্রাইভারের পাশে সিটে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ড্রাইভার চলে আসলো অনামিকা গ্রুপ অফ কোম্পানি অফিসের সামনে। 3 জন গাড়ি থেকে নেমে অফিসের ভিতর চলে আসলো। এসে দেখে ম্যানেজার এবং অনামিকা গ্রুপ অফ কোম্পানির মালিক বসে আছে। 3 জনকে দেখে সালাম দিয়ে ভিতরে নিয়ে গেল। ফারিয়ার আব্বু বলতে লাগলো, মিস্টার রানা চৌধুরী, আপনি গতকালকে যেই প্রজেক্টের কাজটা বলেছিলেন, ওই প্রজেক্টের কাজ আমরা শেষ করে ফেলেছি। আপনি আপনার মালগুলো স্টক থেকে নিয়ে যান। আপনি কিভাবে এত তাড়াতাড়ি পারেন এত মাল ডেলিভারি দিতে? আপনার অফিসে তো মেশিন এবং কর্মচারী খুবই কম, তাহলে কিভাবে পারেন? আপনারা হয়তো ভাবতেছেন যে আমার অফিসে লোক কম। আমার অফিসে লোক কম না, আমার অফিসে লোক পর্যাপ্ত পরিমাণে বেশি আছে। সবাই পরিশ্রম এবং গায়ের ঘাম ফেলে কাজ করে, এটার জন্য আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বেতন দিই। ফারিয়ার আপু এসব কথা বলতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নোমান গ্রুপ অফ কোম্পানি থেকে কল দিয়েছে। কলটা রিসিভ করতে ফারিয়ার আপু বলতে লাগলো, স্যার, আপনার মাল ডেলিভারি দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আপনার অফিসে মাল পৌঁছে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যেই আপনার অফিসে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। ফারিয়ার আপু আরও কিছুক্ষণ কথা বলে সবাইকে নিয়ে চলে আসলো ওইখান থেকে নোমান গ্রুপ অফ কোম্পানিতে। বেশ কিছুক্ষণ কথা বলার পর ফারিয়ার আব্বু টাকাগুলো নিয়ে গাড়িতে রেখে দিল। আরও কয়েকটা অফিসে এইভাবে গিয়ে আলোচনা করে চলে আসলো নিজেদের অফিসে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় ফারিয়ার আব্বু ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারিয়া, তুই একটু অফিসটা ঘুরে দেখে আয়, আমি আকাশের সাথে কথা বলতেছি। ঠিক আছে, আমি ঘুরে আসতেছি। এই বলে ফারিয়া ওইখান থেকে চলে গেল। এইদিকে ফারিয়ার আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
আকাশ, আমার মেয়ে তো পাগল হয়ে গেছে তোমাকে বিয়ে করার জন্য। তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারবে? এর বদলে তুমি যা চাইবে আমি তাই দিব তোমাকে। স্যার আপনি এসব কি বলতেছেন? আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আপনার মেয়ে টাকার অহংকার দেখায়। আপনাদের টাকা আছে বলে অহংকার করে আপনার মেয়ে। হ্যাঁ, আমি জানি সে অহংকার করে, কিন্তু এখন থেকে আর অহংকার করবে না। তুমি প্লিজ আমার মেয়েকে বিয়ে করো। আকাশ বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ফারিয়ার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি আছি, তবে একটা শর্তে। আপনার মেয়ে আমার মুখের উপরে তর্ক করতে পারবে না এবং আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। আর আপনার কাছে আমি কিছুই চাইবো না। আমি আপনার অফিসে চাকরি করতেছি বলে কিছু চাইবো তা না। ঠিক আছে, তুমি যেহেতু কিছু চাইবে না তাহলে আমিও তোমাকে কিচ্ছু দিব না। তবে আমি আমার মেয়ের বিয়ে বড় করে অনুষ্ঠান করে দিব। ওইটা আপনার ব্যাপার। আপনি কিভাবে দিবেন, কিভাবে কি করবেন এটা আমার জানার দরকার নেই। তবে আমি তেমন বেশি কিছু দিয়ে নিতে পারবো না। জাস্ট সামান্য কিছু জিনিস দিয়ে নিব, যেটা আমি আমার অর্থ দিয়ে তার জন্য কিনবো। তোমাকে কোনো কিছুই দিতে হবে না। আমি আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে এরপরে তোমার বাড়িতে পাঠাবো। তুমি যেহেতু আমার কাছ থেকে কিছু নেবে না, তাহলে আমি আমার মেয়েকে খুব ভালোভাবে সাজিয়ে পাঠাবো। আচ্ছা, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আমার সাথে ফারিয়ার বিয়ে দিবেন, তাহলে আপনারা আমার পরিবারের সাথে কথা বলতে পারেন। আপনারা কবে আমাদের বাসায় যাবেন সেটা আমাকে জানিয়ে দেন, আমি বাড়িতে গিয়ে বলবো। কালকে তো শুক্রবার, কালকে বিকালে না হয় তোমাদের বাড়িতে যাব। এরপরে সব কিছু কথাবার্তা বলে রেডি করে রাখবো। ঠিক আছে, এখন তাহলে আমি আমার কেবিনে যাই, কিছু কাজ আছে, কাজগুলো সেরে ফেলি। আকাশ এসব কথাবার্তা বলে চলে আসলো তার কেবিনে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় অফিস ছুটি দিতেই আকাশ চলে আসলো তার বাসায়। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় আকাশ তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আম্মু, কালকে ফারিয়াদের বাড়ি থেকে তার আব্বু আম্মু এবং ফারিয়া আসবে। তুমি সকালবেলা কিছু রান্না করে নিও। তুই না গতকালকে বলেছিলি ওই মেয়েকে বিয়ে করবি না, তাহলে আজকে কেন বলতেছিস বিয়ে করার জন্য? আজকে বলতেছি, তার আব্বু আমাকে অনেক জোরাজোরি করছিল, এটার জন্য তোমাকে বললাম। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি সকালবেলা সব কিছু রেডি করে ফেলবো। এসব কথা বলতেছে আকাশ এবং আকাশের আম্মু। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে আকাশ চলে গেল তার রুমে। দেখতে দেখতে রাত হয়ে গেল। সকালবেলা পরদিন সকাল 10টা ফারিয়ার আব্বু আম্মু চলে আসলো আকাশদের বাসায়। সাথে ফারিয়া এসেছে। তাদেরকে মেহমানদারি করার পর সবাই বসে আছে সোফায়। এমন সময় ফারিয়ার আব্বু বলতে লাগলো। কালকে তো আমি আকাশকে সব কিছু বলে দিয়েছিলাম। আকাশ, এখন তাহলে বিয়ের কথাবার্তা সেরে ফেলি তোমার আব্বু আম্মুর সাথে। ঠিক আছে, এখন তাহলে বিয়ের কথাবার্তা সেরে ফেলেন। আকাশ চুপচাপ বসে আছে সোফায়। এমন সময় ফারিয়ার আব্বু বলতে লাগলো। বিআই সাহেব, আপনি তো সব কিছুই শুনেছেন তাদের ব্যাপারে। এখন আমরা চাচ্ছি বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এখন বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেন। আমরাও চাই দ্রুত আমাদের বাড়িতে বৌমা নিয়ে আসতে। সামনের শুক্রবারে তাদের বিয়ে হবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে সামনের শুক্রবার বিয়ে ফাইনাল হলো। আকাশ এবং ফারিয়া তাদের কথা শুনে চলে আসলো ছাদে। দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। এমন সময় ফারিয়া বলতে লাগলো। আকাশ, আই এম রিয়েলি সরি। আমি আমার বাবার টাকার অহংকার করেছিলাম। আজকে আমি সবকিছু বুঝতে পারছি। এখন থেকে আর অহংকার করব না। আমি তোমার সাথেও আর কখনো খারাপ ব্যবহার করব না। ঠিক আছে, আর কখনো আমার সাথে খারাপ ব্যবহার করতে হবে না। এসব কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে আসলো। ফারিয়ার আকাশ চলে আসলো নিচে। ফারিয়ার আব্বু এবং ফারিয়া বিদায় নিয়ে চলে গেল তাদের বাসায়। পরের দিন থেকে বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেল। প্রত্যেকদিন কেনাকাটা করতে করতে আকাশ ক্লান্ত হয়ে গেছে, তবুও হার মানতেছে না। আজকে 6 দিন পার হয়ে গেছে। সন্ধ্যা হতে আকাশকে গায়ে হলুদ দিয়ে তার চাচাতো বোনেরা চলে গেল ফারিয়াদের বাসায়। ফারিয়ার গায়ে হলুদ দিয়ে সবাই চলে আসলো বাড়িতে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এইদিকে আকাশ চুপচাপ তার বন্ধুদের সাথে রেডি হয়ে নিল। দেখতে দেখতে দুপুর 12টা বেজে গেল। আকাশ তার বন্ধুদের সাথে চলে আসলো মসজিদে। নামাজ আদায় করে চলে আসলো বাড়িতে। যারা ছিল সবাইকে নিয়ে
বিয়ে বাড়িতে যেতে লাগলো আকাশ। কিছুক্ষণের মধ্যে চলে আসলো বিয়ে বাড়িতে। বিয়ের গেটে কিছুক্ষণ ফাজলামি করে ছেড়ে দিল। আকাশ এবং তার বন্ধুরা বসে আছে তাদের জায়গায়। খাওয়া দাওয়া শেষ, সেই কখন কাজের অপেক্ষা করে বসে আছে। বেশ কিছুক্ষণ পর কাজী আসলো। কাজী সাহেব আকাশ এবং ফারিয়ার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যায় আরও কিছু নিয়মকানুন অনুসরণ করে আকাশ এবং ফারিয়াকে বিদায় দিয়ে দিল। এইদিকে আকাশ ফারিয়াকে কোলে তুলে নিয়ে চলে আসলো গাড়ির কাছে। গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল বাড়িতে। বাড়ির সামনে আসতেই আকাশের আম্মু এবং বাড়ির আরও কয়েকজন মহিলারা ফারিয়াকে বরণ করে রুমের ভিতর নিয়ে গেল। এদিকে আকাশ তার বন্ধুদের সাথে চলে আসলো ছাদের উপরে। রাত প্রায় 12টা। এমন সময় আকাশের আব্বু এসে বলতে লাগলো, কিরে আর কত বাইরে থাকবি? এখন রুমে যা, মেয়েটা একা একা বসে আছে। হ্যাঁ আব্বু, যাইতেছি। এই বলে আকাশ তার বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল রুমে। দরজাটা খুলে ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে খাটের কাছে আসতেই ফারিয়া নিচে নেমে আসলো এবং সালাম করলো। আকাশ ফারিয়াকে উঠি বুকের সাথে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর এইভাবে থাকার পর ফারিয়া বলতে লাগলো, চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। হ্যাঁ চলেন তাহলে। এই বলে আকাশ আর ফারিয়া দুজনেই 2 রাকাত নফল নামাজ আদায় করে চলে আসলো খাটে। বেশ কিছুক্ষণ গল্প করার পর ফারিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সারা রাত গল্প করে কাটিয়ে দিবেন নাকি আমাকে আদরও করবেন? এই তো আদর করব। এখন লাইট নিভিয়ে দেই, না হলে তো পাঠক পাঠিকারা দেখে ফেলবে। হ্যাঁ, তাড়াতাড়ি বন্ধ করে দেন। এই যে দুষ্টু পাঠক পাঠিকারা আর দেখতে হবে না। এখন আপনারা আপনাদের বউকে নিয়ে ঘুমিয়ে থাকেন। আর এখন শীতকাল, যত তাড়াতাড়ি পারেন বিয়ে করে নেন, তাহলে আপনাদের আর কষ্ট হবে না। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সমাপ্ত।